সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল বাংলাদেশ টক শোতে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমরা আমাদের এই অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিদ্যুৎ। একটি অনুষ্ঠানে আমরা বিদ্যুৎ নিয়ে আলোচনা করেছি। বিদ্যুতের সংকট যেহেতু প্রতিটি মানুষের কাছে, বিদ্যুৎ যেহেতু ডিজিটাল বাংলাদেশের ভিত্তি এবং সভ্যতার ভিত্তি, প্রকৃতপক্ষে বিদ্যুৎকে এখন আর কেবলমাত্র একটু বিষয় বলা হয় না, বিদ্যুৎ আসলে একটি প্রযুক্তি এবং সেই প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে সংকট বিরাজ করছে, বেশ কিছুদিন যাবৎ সেই সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আমরা কথা বলেছি। আমাদের জন্য সেই অনুষ্ঠানে যে আশার বাণীটি ছিল সেটি ছিল যে আমরা এরই মধ্যে অনেকটা পথ এগিয়েছি। বিশেষ করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 1400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এবং এর ফলে যে অসহনীয় অবস্থাটি সরকার ক্ষমতাসীন হবার সময়ে ছিল সেটি কিন্তু অনেকটাই দূরীভূত হয়েছে। বিশেষ করে 2011 সালের গ্রীষ্মকালে যেই পরিমাণ লোডশেডিং হওয়া উচিত ছিল সেই পরিমাণ লোডশেডিংয়ের কবলে কিন্তু এই দেশের মানুষ পড়েনি। শীত মৌসুমে বিদ্যুতের তেমন কোনো ঘাটতি পড়েছে সেই রকম ত্রাহিতাহি চিৎকারও আমরা শুনতে পাইনি। সুতরাং সেরকম একটি পরিস্থিতির পক্ষ থেকে আমরা আসলে দেখতে চাই আগামী দিনে আমরা কি অবস্থায় যাব। আগামী দিনে বিদ্যুতের চাহিদা যেমনি করে বাড়বে তেমনি করে বিদ্যুতের উৎপাদন যদি না বাড়ে তাহলে যে পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন ASM আলমগীর কবির, চেয়ারম্যান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এবং সামিট গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং গত অনুষ্ঠানের আলোচনার সূত্র ধরেই আমরা আবার আলোচনায় আসতে চাই। মোটামুটি ধরেন 2013 সাল নাগাদ আমরা একটু ভালো অবস্থায় থাকব এরকম একটি আশাবাদের কথা আপনি বলেছেন, কিন্তু ভালো অবস্থাটা থাকাটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হওয়ার নয়, কারণ আমাদের চাহিদা বাড়বে। আমরা যত বেশি উৎপাদনের দিকেও যাব তত বেশি কিন্তু আমাদের চাহিদাটাও বাড়তে থাকবে। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এখন পর্যন্ত আমাদের শতকরা মাত্র 45 জন মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। এটি যদি 100% পর্যন্ত পৌঁছায় তাহলে কি বিপুল পরিমাণ চাহিদা আমাদের তৈরি হবে সেটা কিন্তু মনে রাখার বিষয় আছে। বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহার করছি আমরা, ব্যাপক হারে ব্যবহার করছি, সেটারও একটা ব্যাপার আছে। আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন যে আমরা খুব নিকট ভবিষ্যতে এই চাহিদা পূরণ করার পর্যায়ে যদি সেইভাবে জেনারেট করছি কিনা বা কি পরিকল্পনা আছে আপনাদের? না, আপনি যেমনটা বলছিলেন, পরিকল্পনা, বিদ্যুতের পরিকল্পনা আমরা যেটা বলি মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা, এটা কিন্তু একটা নিতে হয় এবং তার ভিত্তিতে প্রতি বছরই, এবং আপনারা জানেন যে এগুলো খুব চেঞ্জ হয় এবং এটা প্রতি বছরই একটা আপডেটিং লাগে। আমরা কিন্তু সেইভাবেই আগাচ্ছি। এই সরকার ক্ষমতা গ্রহণের পরে কি আপনারা একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন? সেটাই বলছি আর কি। এই সরকার আসার পরপরই কিন্তু আমরা যেমন একটা পরিকল্পনা নিয়েছিলাম হাতে, একই সাথে কিন্তু আমরা 2030 সাল পর্যন্ত, এই 20 বছরের, মানে 2010 থেকে 2030 সাল পর্যন্ত এই 20 বছরের একটা মহাপরিকল্পনা কিন্তু একই সাথে করা হয়েছে এবং যেটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে রিসেন্টলি। ওই পরিকল্পনাতে কিন্তু আমরা এই যে ফুয়েল ডাইভার্সিফিকেশন, আগে আমাদের কিন্তু ডিপেন্ডেন্সি ছিল মনোফুয়েল, মানে আপনার গ্যাসে, এবং গ্যাসে আপনি যদি গত বছরও কিন্তু আমাদের গ্যাসে বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রায় 89%। এটা কিন্তু এই কয় মাসে এই যে আমরা ফুয়েল ডাইভার্সিফিকেশনে নিয়েছি, কারণ আপনারা জানেন গ্যাসের স্বল্পতা আছে, তার জন্য আমরা অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি না এই স্বল্পতার জন্যে, যার জন্যে আমরা এই স্বল্পমেয়াদী ইমিডিয়েট এবং শর্ট টার্ম যে পরিকল্পনাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু সব লিকুইড ফুয়েল বেসড, এবং সেগুলো থেকে যেটা আমরা বললাম যে অলরেডি উৎপাদন শুরু হয়েছে এবং এটা গ্যাসের স্বল্পতার উপরে ডিপেন্ডেন্সি থাকছে না। অর্থাৎ গ্যাস এনে বিদ্যুৎ উৎপাদন করে যাওয়ার বদলে আপনারা তরল জ্বালানি ব্যবহার করে ইমিডিয়েটলি প্রোডাকশনে যাওয়ার ব্যবস্থা করে নিলেন। এছাড়া আর কোনো অল্টারনেট ছিল না। অল্টারনেট ছিল কোল। কোলে আপনারা জানেন যে একটা প্ল্যান্ট করতে একটা সময় লাগে কমপক্ষে 3 বছর, 3 থেকে 5 বছর লাগে একটা কোল প্রজেক্ট কমপ্লিট করতে। তো সেই জন্য ইমিডিয়েটলি আমাদেরকে লিকুইড ফুয়েলে যেতে হয়েছে, যার জন্য আমাদের উৎপাদন খরচ বেড়েছে। বাট আমরা এই মহাপরিকল্পনায় কিন্তু সব ধরনের সোর্স, প্রাইমারি ফুয়েল সোর্সে আমরা কিন্তু পরিকল্পনা নিয়েছি। তার ভিতরে একটা মেজর রোল প্লে করবে কিন্তু আলটিমেটলি ইন ফিউচারে কোল এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এছাড়া রিনিউয়েবলসের উপরেও জোর দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমরা
ইভেন রিজিনাল গ্রিডের দিকে আমরা আগাচ্ছি এনার্জি সিকিউরিটির জন্য। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত সফর করেছিলেন সেই সময় যে আমব্রেলা এগ্রিমেন্ট কতগুলো হয়েছিল, এমইউ সাইন হয়েছিল বিদ্যুৎ আমদানি সংক্রান্ত, সেখানেও কিন্তু আমরা ভারত থেকে 500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির ব্যাপারে আমরা সেই ট্রান্সমিশন ইন্টারকানেকশনস এটা কিন্তু অলরেডি কাজ হাতে নেওয়া হয়েছে। ভারত সরকারের থেকে 250 মেগাওয়াট বিদ্যুতের জন্য অলরেডি আমরা অ্যাসুরেন্স পেয়েছি, যেটার কন্ট্রাক্ট খুব শীঘ্রই সাইন হবে, এবং এর বাইরে আরও 250 মেগাওয়াট আমরা ওই ট্রান্সমিশন লাইন দিয়ে নিয়ে আসবো। নেপাল, ভুটান এটা আমরা আনছি পশ্চিমবাংলার বহরমপুর থেকে আমাদের ভেড়ামারা এখানে ইন্টারকানেকশনস হবে। আমরা বেসরকারি খাতে আমি যেটা বললাম 1000 মেগাওয়াটের, যে সরকারি খাতেও একই সাথে আমরা এরকম 300 থেকে 450 মেগাওয়াটের এখানেও কিন্তু আমরা বেশ কতগুলা নিয়েছি। ভেড়ামারাতে যেমন একটা, হরিপুরে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন একটা, সিদ্ধিরগঞ্জে একটা হবে, এছাড়া আমাদের শাহজিবাজারে আমরা একটা বড় করব। আরও বড় প্রকল্প আমরা 750 মেগাওয়াটের এইটা নিয়েও আমরা আগাচ্ছি, যেটা হয়তো 2016-17 সালের দিকে আসবে। 750 মেগাওয়াট, যেমন আমরা মেঘনাঘাটে 2টো 750 মেগাওয়াট, কেরানীগঞ্জে একটা 750 মেগাওয়াট। এছাড়া আমরা মহেশখালীতে প্রায় 5000 একর জমি আমরা অ্যাকোয়ার করার উদ্যোগ নিয়েছি, যেখানে আমাদের একটা বড় কোল এবং এলএনজি বেসড পাওয়ার হাব হবে। নিউক্লিয়ারে আপনারা জানেন যে অলরেডি রাশিয়ার সাথে একটা সমঝোতা হয়ে গেছে, অগ্রগতি হয়েছে। এখানে 1000 মেগাওয়াট, আরও একটা 1000 মেগাওয়াট পরবর্তীতে হবে। তো আমাদের মাস্টার প্ল্যানে এই বিষয়গুলো রয়েছে। সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করা এটা একেবারে নতুন একটি ধারণার মধ্য থেকে এবং একটা নতুন ব্যবসার ধরন হিসেবে এসছে, এবং আপনাদের যে প্ল্যানগুলো আছে এগুলোর মধ্যে আসলে গ্যাস তো বোধহয় খুব বেশি পান না, মানে গ্যাস দিয়ে উৎপাদন করার সুযোগ থাকে না। এইটাকে আপনাদের বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছেন? দেখেন, মুক্তবাজার অর্থনীতি তো এখন প্রতিষ্ঠিত, মানে সর্বপ্রথম মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠিত, এবং আশা করি বাংলাদেশে ডেমোক্রেসিও প্রতিষ্ঠিত। তো এই দুটো হাতে হাত মিলিয়ে যদি চলতে হয় তাহলে পরে নতুন নতুন সমস্ত রকম ব্যবসায়ী বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে ব্যবসা বলতে যেটা, সেটা আস্তে আস্তে সরকার পিছিয়ে যাবে, এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টর আমি আশা করি ওদিকে যাবে। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন না, গ্যাস উৎপাদন কিংবা রাস্তা তৈরি সব কিছুতেই প্রাইভেট সেক্টরে যাওয়া উচিত। যে অর্থমন্ত্রী পিপিপির কথা যেগুলো বলেছেন সেগুলো এগিয়ে আসছে, বেসরকারি খাত থেকে যে বিদ্যুৎ কেনা থেকে শুরু করে অনেক কিছুর ক্ষেত্রে আসছে। সো আপনি কি এটাকে খুব পজিটিভলি দেখছেন? অথবা খুব পজিটিভলি দেখছি, এবং যেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমান সরকার এটাকে খুব এনকারেজও করছে, যাতে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর, আমরা যে আইপিপি করি এটাও কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মূল সংজ্ঞা হলো যেখানে নাকি আপনার সাথে সরকারের একটা কন্ট্রাক্ট আছে, এবং এক্ষেত্রে আমাদের পুরো উৎপাদন কিংবা পুরো জেনারেশন সরকার কিনে নিচ্ছে। তারা অনেক ক্ষেত্রেই জমিও দিচ্ছে আমাদেরকে, অনেক ক্ষেত্রে গ্যাস দিচ্ছে কিংবা ফুয়েল দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে ইভ্যাকুয়েশন ফেসিলিটি দিচ্ছে, সব ক্ষেত্রে ইভ্যাকুয়েশন ফেসিলিটি দিচ্ছে। কাজে এটাও এক ধরনের পার্টনারশিপ, এবং আমি মনে করি এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিতরেই পড়ে। এই যে বিদ্যুৎ বিক্রি করা সরকারের কাছে, আমি মনে করি যে বর্তমানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যেই মূল্যে সরকার বিদ্যুৎ কিনছে আমাদের কাছ থেকে, সেটাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিংবা ক্রেতা সংস্থা লাভ করার কথা, মানে যে মূল্যে আমরা বিক্রি করছি। আপনি যে দামে বিক্রি করেন তার চেয়ে বেশি দামে তারা বিক্রি করছে, এবং কিন্তু একই সাথে এখন যে আবার তরল জ্বালানি দিয়ে সেখানে তাদের অনেক ভর্তুকি দিতে হচ্ছে। তো দুটার একটা অ্যাভারেজ কস্টে এখন আমি জানি যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিছুটা ক্ষতিগ্রস্ত, এবং বাংলাদেশ সরকার থেকে তাদের ভর্তুকি নিতে হয়। আমি মনে করি ফর লং টার্ম সাস্টেইনেবিলিটি আমাদেরকে ওই যেটা প্রথমে শুরু করলাম মুক্তবাজার অর্থনীতির দিকে যেতে হলে বিদ্যুতের মূল্য আস্তে আস্তে বাড়াতে হবে, গ্যাসের মূল্য আস্তে আস্তে বাড়াতে হবে। কারণ জ্বালানি মূল্যের একটা সামঞ্জস্য আসলে পারে, কিছুটা সামঞ্জস্য আসলে পারে। এখন মার্কেটটা কিছু এসকিউড আছে, মানে যে পরিমাণ ভর্তুকি সরকার দেয় গ্যাসের জন্য,
সাথে তুলনামূলকভাবে কয়লা কিংবা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কেউ করার কোনো সুযোগ নাই। আমরা যখন প্রাইভেট সেক্টরে যদি মার্কেটিংটা ওপেন হয়ে যায়, মার্চেন্ট প্ল্যান্ট হয়ে যায়, তাহলে পরে যেটা সরকার অনেক সময় বলছে যে আপনারা এখন যে কেউ বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে যদি আমি তেল ইম্পোর্ট করে বিদ্যুৎ উৎপাদন করি, আমার প্রতি কিলো ঘন্টা 10 টাকা খরচ পড়ে এবং আপনি পিডিবির রেটে বিক্রি করতে পারবেন, পিডিবির রেটে বিক্রি করতে পারবেন না। কাজেই সেটা আপনার লোকসান দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একমাত্র উপায় রয়ে গেছে ওই আইপিপি কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেখানে সরকার ক্রেতা এবং ভর্তুকিটাও উনি দিচ্ছেন। এটা যদি একটা সাম সর্ট অফ স্টেবিলিটিতে আসে, তাহলে পরে আমি মনে করি আমাদের বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর কিংবা যে কোনো সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট অনেক বেশি ত্বরান্বিত হবে এবং এই ডিমান্ড সাপ্লাইটা এতটা এসকিউড থাকবে না। যেরকম এখন অনেক ডিমান্ড বিদ্যুৎ কেন্দ্রের জন্য, সাপ্লাইটা নেই। এই সাপ্লাইটাও বাড়বে যদি দামটা বাড়ে, আবার এই ডিমান্ডটা স্থিতিশীল হবে কিংবা একটু কমতেও পারে যদি ওই হারে হয়তো যে প্রবৃদ্ধিটা সেটা না হয়ে যেহেতু দামের প্রশ্নটা থাকবে সেহেতু হয়তো সমন্বয়টা হয়ে যাবে। আমাদের এই আলোচনা থেকে সবচেয়ে যে বিষয়টি আমাদের কাছে আশাবাদের বিষয় হয়েছে, আমাদের পিডিবি চেয়ারম্যান মহোদয় অনেকগুলো প্রকল্পের কথা বলেছেন এবং এই প্রকল্পগুলোর মধ্যে নির্মাণাধীন প্রকল্প আছে যেগুলো হয়তো 1 বছর অথবা 6 মাস বা 3 মাসের মধ্যে আসবে। আসুন এরকম 2টি প্রকল্প আমরা একটু দেখে আসি। 115 মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কেপিসিএল ইউনিট 2 এর এই প্রকল্পটি 23 জুন 2010 চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গত 23 মে 2011 বিদ্যুৎ উৎপাদন শুরু করে। সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পটি বিদ্যুৎ সমস্যার অনেকটা লাঘবে ভূমিকা রেখে চলেছে। নতুন পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে আমাদের নতুন পাওয়ার প্ল্যান্টগুলোর ভিতরে আমরা এখন সাপ্লাই করছি অ্যাবাউট 1000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য আমরা অর্ডার পেয়েছি। এর মধ্যে এখন পর্যন্ত 400 মেগাওয়াট আমরা গ্রিডের সঙ্গে কানেক্টেড এবং বাকি 600 মেগাওয়াট আমাদের কিউতে আছে, এটা চলে আসবে এই বছরের ভিতরে অথবা সামনের বছরে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে সবগুলো পাওয়ার প্ল্যান্ট চলে আসবে। ওয়াটসিলার বাংলাদেশে এখন যে ইঞ্জিনগুলো আসছে, ইঞ্জিনগুলো 1000 মেগাওয়াটের যে প্রজেক্টগুলোতে আমরা ইঞ্জিন সাপ্লাই করছি, 2 রকমের ইঞ্জিন দিচ্ছি। একটা হচ্ছে 17 মেগাওয়াটের ইঞ্জিন এবং আরেকটা হচ্ছে আমাদের 9 মেগাওয়াটের ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর আমাদের একটা এস্টিমেটেড লাইফ টাইম মিনিমাম 15 ইয়ার্স উইথ 100% অ্যাভেলেবিলিটি। এবং আমরা নর্মালি এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় যে ওয়াটসিলার প্ল্যান্টগুলো 20 বছরেও আমাদের ফুল অ্যাভেলেবিলিটিতে রান করে। এর কারিগরি দিকগুলো পরিচালনার দায়িত্বে বিদেশি বিশেষজ্ঞরাও রয়েছেন। দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও এর সম্ভাবনা নিয়ে তারা মত দেন এভাবে। I came to Nuapara site around 3.5 months ago, and that time we haven't anything building. It was ready. We haven't any engines here, and I think what I like. So the installation works has been running very well here, very fast, and from the beginning when I came here, so I knew that the Bangladesh people they're working very hard and they're doing very good work also. And it's because now we are in commissioning level and the engine is running now. All the engines are running at 100%. All our engines are reliable, delivering powers to industries. প্রকল্পটি প্রতিদিন উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে কিছু বেশি বিদ্যুৎ উৎপাদন করছে। দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় এই জাতীয় প্ল্যান্ট দ্রুত সমাধান দিতে সক্ষম, যার প্রমাণ পাওয়া গেল। গত আগস্ট মাসের মাঝামাঝি সময় আমরা এখানে কার্য শুরু করি। অনেক প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে আমরা আজকে প্রায় 7 মাসের ভিতরে এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করছি। মেতে আমরা প্রোডাকশনে যাই। এখন আমাদের গভর্নমেন্টের সাথে কমিটমেন্ট ছিল 40 মেগাওয়াট, সেখানে আমরা প্রায় 43 মেগাওয়াট করে পাওয়ার সাপ্লাই এখানে আমরা দিচ্ছি। যশোর নোয়াপাড়ার খান জাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেড 2010-এর আগস্টে শুরু করে উৎপাদনে আসে 2011-র 20 মে। 9 মাসের প্রকল্প সময় থাকলেও তারা 7 মাসেই বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। পাশাপাশি চলছে নতুন বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের কাজও। দেশের বিদ্যুৎ সমস্যা অতি দ্রুত সমাধান করে আগামীতে বিদ্যুৎ বিদেশে রপ্তানি যে সম্ভব, এসব প্রকল্প দেখে সেটাই মনে করছেন সাধারণ মানুষ। আমি আপনাকে দিয়ে আবার শুরুটা করতে চাই। আমরা দেখলাম
যে নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে, এই যে মাস্টার প্ল্যানের কথা আমাদের পিডিবির চেয়ারম্যান মহোদয় বললেন, একজন বেসরকারি উদ্যোক্তা, একজন দেশের নাগরিক এবং একজন বিদ্যুৎ ব্যবহারকারী, আপনার কাছে এই পরিকল্পনাটা কীরকম মনে হয়? না, এটা তো খুবই ভালো। দেখেন, মানবতা সিভিলাইজেশন হয়েছে কারণ মানুষ অনেক দূরের কথা চিন্তা করতে পেরেছে। যে মুহূর্তে মানুষ নিজের খাদ্য না খেয়ে রেখে দিছে যে আবার ধান বুনবে, সেই মুহূর্তে মানুষ হ্যাজ ইভলভ দেমসেলভস অ্যাবাভ অল আদার অ্যানিমালস। কাজে যত দূরের কথা চিন্তা করা যায় তত বড় মানসিকতা কিংবা তত পরিকল্পনাটাকে আপনার কতটা রিয়েলিস্টিক মনে হয়? রিয়েলিস্টিক মানে কি, পরিকল্পনা ছাড়া আমরা করবোটা কি, মানে ডু উই হ্যাভ অ্যান অল্টারনেটিভ? এখন বাংলাদেশ বেশ কতগুলো পরিকল্পনার ভিতরে আছে। একটা আছে আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সারা পৃথিবী মিলে আমরা একটা পরিকল্পনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী একটা দারুণ রকম প্রণোদনা আমাদের ভিতরে দিয়েছেন, বাংলাদেশের 50 বছরে মধ্য আয়ের দেশ হওয়া। সেটা আরো আমাদেরকে একটা 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 জায়গায় নিয়ে গেছে যে আমরা একটা সুনির্দিষ্ট গোল আমাদের গোল এসে গেছে, এবং সেই গোলটা কতদিনের? 10 বছরের গোল, যে এখন থেকে 10 বছরে আমরা কি করব। তো মধ্য আয়ের দেশে পৌঁছতে হবে। এই মধ্য আয়ের দেশে পৌঁছানোর সাথে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সাথে চেয়ারম্যান মহোদয় যেটা বললেন যে ওনাদের মাস্টার প্ল্যান এবং ওনাদের সেই প্ল্যানের সাথে একটা সামঞ্জস্য আমি দেখতে পাচ্ছি। এই সামঞ্জস্য দেখতে পেরে আমি নিজেকে এনকারেজড ফিল করছি এবং আরও বেশি অধিকতর ফোকাস দিয়ে আমি এই সেক্টরে থাকতে চাচ্ছি। এই যে আমরা চেষ্টা করছি বর্তমানে প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করার জন্য দিনরাত মন মানসিকতা শরীর দিয়ে কাজ করে এটাকে সময় মতো আনার জন্য এবং সুন্দরভাবে দেশে আনার জন্য, এবং দেশের একটা টোটাল ওভারঅল ক্যাপাসিটি, প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি, অর্থায়নের ক্যাপাসিটি, টেকনিক্যাল ক্যাপাসিটি, এগুলো উন্নয়নের যে প্রচেষ্টা আমরা নিচ্ছি, এগুলো সমস্ত সাহায্য করছে। কি সাহায্য করছে? এই বিরাট বড় প্রণোদনা যে আমাদের বাংলাদেশকে একটা মধ্য আয়ের দেশে নিয়ে যাব। একটা জাতীয় স্বপ্ন তৈরি হচ্ছে এবং সেই স্বপ্নটা অর্জন করার একটা প্রচেষ্টায় আপনারা আছেন। আমি চেয়ারম্যান মহোদয় আপনার কাছে জনগণের পক্ষ থেকে একটা বিষয় জানতে চাই। আপনাদের বিদ্যুৎ উৎপাদন কম ছিল, চাহিদার অনুপাতে কম ছিল, বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ ছিল। এর মধ্যে আমরা শুনেছি যে আপনারা বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু করবেন, সেটাও বোধহয় একটু নিয়ন্ত্রিত পর্যায়ে। কিন্তু একটু খোলা মনে আমি বাড়ি করব, বিদ্যুৎ সংযোগ পাবো, এরকম অবস্থায় আমরা কখন যেতে পারবো? খেয়াল করে আপনি নিজেও বলছিলেন, আপনি যদিও 45% বলছেন, আমরা এখন ইয়ে করি যে আমাদের 49% লোককে আমরা বিদ্যুৎ দিচ্ছি, তাহলেও অর্ধেকের বেশি লোক বিদ্যুৎ পায় না। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের 2020-21 সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ দেওয়ার মতো একটা অবস্থাতে আমরা পৌঁছাতে হবে। ওই সময়কালের ভিতরে আমরা বিদ্যুৎ না দিয়ে আমরা কিন্তু সেই পরিকল্পনা নিয়েই আগাচ্ছি যে সবাইকে আমরা বিদ্যুৎ দিব। আমাদের বিদ্যুতের ঘাটতি ছিল, আপনারা জানেন যে যাদের অলরেডি কানেক্টেড আছে তাদেরকে যখন আমরা বিদ্যুৎ দিতে পারছি না, কাজে ওই হার্ড ডিসিশনটা সরকারের এবং আমাদেরকে নিতে হয়েছে নতুন সংযোগটা কেমন করে দিব। তাহলে পরে যারা এক্সিস্টিং যারা আছে তাদেরকে আরও দুরবস্থায় পৌঁছাতে হবে। তো সেই জন্য খুব টেম্পোরারি অল্প সময়ের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। এটা কিন্তু অলরেডি আমরা এই বারটা উঠিয়ে দিয়েছি, আগামী 15ই মে থেকে আমরা পর্যায়ক্রমে এই সংযোগ দেওয়া শুরু করব। অর্থাৎ এই বছরের ডিসেম্বর নাগাদ আমাদের কাছে যত আবেদন আছে এগুলোকে আমরা ক্লিয়ার। কিছু কিছু জায়গায় প্রোভাইডার যেটা হবে সেটা হলো যদি ডিস্ট্রিবিউশন লাইন ওখানে ডেভেলপ না হয়, অবকাঠামো বিষয়গুলো, কিন্তু যেখানে আমাদের অবকাঠামোর থাকবে সেসব জায়গাতে আমাদের যত অ্যাপ্লিকেশন থাকবে সেটা কিন্তু আমরা এই বছরের ভিতরে দিয়ে দেব, এরকমই একটা আমাদের পরিকল্পনা আছে আর কি। এবং আমরা আশা করি সেটা পারবো, কারণ যেটা বললাম এই বছরের মধ্যে আমাদের যে পরিকল্পনা আছে যে 2000 মেগাওয়াট ক্যাপাসিটি অ্যাড করব আমরা, সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তবে অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, সেটা হলো এই যে লিকুইড ফুয়েলে, যেমন আমাদের পাওয়ার প্ল্যান্টের কথা যদি ধরি, এটার কিন্তু গ্যাসে যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করতাম সেখানে কিন্তু পাইপলাইনে চলে আসতো, ফুয়েল ট্রান্সপোর্টেশনটা কিন্তু কোনো চ্যালেঞ্জ ছিল না, এক নাম্বার এখানে। আর এটাতে ছিল যে আমদানি করার কোনো বিষয় ছিল না। এখন কিন্তু এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আপনার তেলটা সময় মতো আমদানি করতে হবে, আর আপনি জানেন যে লিকুইড ফুয়েলের মার্কেট কত ভোলাটাইল। আর সেকেন্ড হলো
এইটা আবার ট্রান্সপোর্ট করে ওই বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে হবে। আমাদের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে আমরা নর্মালি সিলেক্ট করার চেষ্টা করেছি যেটা আমাদের নৌ পরিবহন দিয়ে আমরা করতে পারি, তেলের ট্রান্সপোর্টেশন, সেটা মাচিজিয়া। তারপরেও আমাদের 30%, 70% হয়তো আমরা নৌপথে আনতে পারবো, কিন্তু 30% আনতে হবে কিন্তু রেল লাইন দিয়ে, এবং সেটা কিন্তু আরও বড় চ্যালেঞ্জ। কারণ এখানে আপনার রেলের লোকোমোটিভের বাড়াতে হবে এবং ট্যাঙ্কার ক্যাপাসিটি বাড়াতে হবে, এই তেল আমদানি করে স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে। তো এই সমস্তগুলো নিয়ে কিন্তু আমরা সমস্ত ইন্টিগ্রেটেড সমন্বয় করে কাজ করছি, যাতে এইগুলো আমরা যখন আমাদের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়ে যাবে, যখন এই তেল সরবরাহতে কোনো বিঘ্ন না ঘটে। তা আমরা এই যে সমস্ত প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টরের এই যারা এর সাথে জড়িত, তারপরে আপনার মনে করেন ইভেন কোনো কোনো জায়গায় আপনার ড্রেজিংয়ের দরকার হচ্ছে, BIWTA তারা কাজ করতেছে এইগুলা নিয়ে। ইনভেস্টমেন্টের দিকে যদি আপনি তাকান তাহলে হিউজ ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা 2016 সাল নাগাদ আমাদের অ্যাড করতে হবে কিন্তু এখন থেকে প্রায় 15,000 মেগাওয়াট। এই 15,000 মেগাওয়াট মানে আপনি একদম থাম রুলে বলতে পারেন যে কমপক্ষে 15-16 বিলিয়ন US$ ইনভেস্টমেন্ট। এবং এটা কিন্তু খুব অ্যামেজিং। আমরা যখন প্রথমে প্রাইভেট সেক্টরের উপরে এত করছিলাম, তখন অনেকেই বলছিল যে এত ফান্ড অ্যারেঞ্জ করা যাবে কিনা, কিন্তু আপনি দেখেন যে আমরা এই যে প্রায় 3,500 মেগাওয়াট আন্ডার কনস্ট্রাকশন আছে, তার মানে কিন্তু আপনি রাফলি ধরতে পারেন কমপক্ষে $3.5 বিলিয়ন। আগামী 6 মাসের ভিতরে আমরা কিন্তু চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি প্রায় 5,000 মেগাওয়াটের। তার মানে আপনার ওখানেও আপনি ধরতে পারেন যে 5 না, ওখানে যেহেতু কোল এবং কম্বাইন্ড সাইকেল আসবে, সেখানে ইনভেস্টমেন্ট কিন্তু আরও বেশি হবে। তো এই 5,000 মেগাওয়াট মানে আপনি ধরতে পারেন যে $7 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসবে। এটা তো শুধু আমি জেনারেশনের কথা বললাম। একটু আমি শুনে নিই, আপনার জন্য তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এই ইনভেস্টমেন্ট জোগাড় করা, সেটা মানে খুব সংক্ষেপে বলেন যে কিভাবে এটা ম্যানেজ করা। না দেখেন, যখন একটা ভালো কাজ হয় এবং সেই কাজের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, আমি কোনো সময় টাকার অভাব দেখিনি। আমি আজকে 38 বছর ব্যবসা করছি, 38 বছরে আমি কোনোদিন কোনো সময় যেই সমস্ত ব্যবসা ভালো সেটাতে টাকা, এটা ভলিউমটা অনেক বড়, তো ভলিউম 15 কোটি লোকের দেশ, আমাদের 30 কোটি হাত। আমাদেরকে তো আমরা যেই 1500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সময় মতন যে বিদ্যুৎ কেন্দ্র করতে পেরেছি, সেগুলো তো লোকালি ফাইন্যান্সড। অন্যান্যগুলো আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করে অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আরেকটা করেছে IPFF, ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন ফান্ড। তারা প্রতিষ্ঠান করেছে ইটকল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আরেকটা ফান্ড করেছে BIFF, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটেশন ফান্ড। আগেটা ছিল ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন ফান্ড। অর্থ এমন একটা জিনিস যে এটা নিজের থেকেই তৈরি হতে থাকে। ইট হ্যাজ গট ওই বলে না যে যার $1 মিলিয়ন আছে তার আর কোনো অভাব নেই। আমি কিন্তু আসলেও কোনো রকমভাবে দেখি নাই যে কোনো ভালো কাজ যেখানে নাকি কিছুটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিছুটা ভালো থাকে এবং সার্টেনিটি থাকে। লোক যেটা চায় সেটা সার্টেনিটি, যে আমি টাকা ইনভেস্ট করব, এই টাকাটা পুঁজিটা নিরাপদ থাকে, নিরাপদ থাকবে এবং বিদ্যুৎ কেন্দ্র ইনভেস্টমেন্ট এ পুঁজি বাংলাদেশের যে ডিমান্ড সাপ্লাই গ্যাপ এবং যে মূল্যে আমরা বিদ্যুৎ বিক্রি করছি বড় বিদ্যুৎ কেন্দ্রগুলির থেকে, সেটা এমনই সাস্টেইনেবল যে আমি মনে করি যে যদি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন 7,000-8,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আমাদেরকে দেওয়া হয়, সেটাও আমরা করতে পারবো। অর্থাৎ সেই রকম নিশ্চয়তা আমার কাছে মনে হয় যে আমরা একটি বড় ভয় হয়তো ছিল যে ইনভেস্টমেন্ট অথবা পুঁজি আসবে কিনা, সরকারি এবং বেসরকারি। আপনাদের সরকারি দিক থেকে যেরকম নিশ্চয়তা, আমরা বেসরকারি খাত থেকেও নিশ্চয়তা পেয়েছি। আমাদের নিশ্চয়ই আজকের আলোচনাটাকে অনেক অনেক আশাপ্রদ মনে হয়েছে, কারণ যে দেশে আমরা সত্যিকার অর্থেই কোন মুহূর্তে বিদ্যুৎ থাকবে এবং কোন মুহূর্তে বিদ্যুৎ থাকবে না তার নিশ্চয়তা নিয়ে চলতে পারতাম না, সেখানে অনেকটা স্বস্তিতে, অনেকটা
আরামপ্রদ অবস্থার ভিতরে একটি স্বপ্ন দেখার মতন পরিস্থিতি আমরা পর্যালোচনা করতে পারলাম। এবং এইরকম পর্যালোচনা করতে পারার জন্য আমি পিডিবির চেয়ারম্যান এবং সামিট গ্রুপের চেয়ারম্যান উভয়কেই ধন্যবাদ দিই। আমি মনে করি যে আজকের আলোচনা থেকে বাংলাদেশের যেসব মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে ভবিষ্যতের পরিকল্পনা করে, শিল্প কলকারখানা থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত পরিকল্পনা করে, তারাও নিশ্চয়ই আশাবাদী হবেন। আর আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি মতামত দিতে পারেন। মতামত দেবার ঠিকানা হচ্ছে প্রযোজক ডিজিটাল বাংলাদেশ, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।